আমরা লাস্ট যে লেকচারটা দিয়েছিলাম সেখানে কেপি কেসি সম্পর্কিত বেশ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদের দেখিয়েছি। আজকের আলোচনার বিষয় পিএইচ ও বাফার দ্রবণ। পিএইচ এবং বাফার দ্রবণ সম্পর্কিত যত ধরনের অঙ্ক আছে আজকে আমরা সবগুলো দেখব। তো দেখো, প্রথমেই একটা পাত্রে দেওয়া আছে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড 15 ml 0.01 মোলার, এবং পাশে আরেকটা পাত্রে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 8 ml 0.01 মোলার। এটা এ পাত্র, এটা বি পাত্র। এ পাত্রের অ্যাসিডের আবার বিয়োজন ধ্রুবক দেওয়া আছে কে এ সমান 1.8 × 10⁻⁵, আর সি পাত্রে আমরা এ এবং বি দুটো একসাথে যুক্ত করেছি। এখন প্রশ্ন যদিও এইভাবে আসে না যে কোনো একটা পাত্রের পিএইচ কত সেটা আসে, আমি তিনটাই আলাদা করে দেখাচ্ছি। বি পাত্রের দ্রবণের পিএইচ কত, এ পাত্রের দ্রবণের পিএইচ কত এবং সি পাত্রের দ্রবণের পিএইচ কত। সিরিয়ালি দেখো, বি পাত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটা, তাহলে আমরা প্রথমেই বি পাত্রের দ্রবণের পিএইচটা বের করব। তাহলে বি পাত্রে আমাদের আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা শক্তিশালী ক্ষার, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হবে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিয়োজিত হবে। তাহলে যেহেতু এটার সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রাথমিক ঘনমাত্রা 0.01 মোলার, সুতরাং হাইড্রোক্সিলের ঘনমাত্রাও 0.01 মোলারই হবে। এই ক্ষেত্রে 8 ml এটার কোনো ভূমিকা নাই, কারণ 8 ml থাকুক আর 80 ml থাকুক বা 800 ml থাকুক, ঘনমাত্রা যখন যা হবে সেটাই কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। সেখানে 8 ml এটার ভূমিকা নাই, কারণ আমার মূল জিনিসটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যাই আছে সেটার ঘনমাত্রা 0.01, সুতরাং হাইড্রোক্সিলের ঘনমাত্রা 0.01 মোলার হবে। কারণ যেহেতু 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে 1 মোল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, সুতরাং এটার ঘনমাত্রা যা হবে হাইড্রোক্সিলের ঘনমাত্রা তাই হবে। এখান থেকে তাহলে আমরা প্রথমে বের করে নিব। সুতরাং POH ইকুয়ালস মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন, তাহলে সমান হবে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.01 সমান সেটা হবে 2। তাহলে POH যদি 2 হয়, সুতরাং PH হবে 14 মাইনাস POH মানে 2 সমান 12। তার মানে এখানে আমাদের বি পাত্রের দ্রবণের PH হচ্ছে 12। আনসারটা বি পাত্রের দ্রবণে, যেহেতু বি পাত্রে আমার শক্তিশালী ক্ষার দেওয়া আছে এবং সেই ক্ষারের ঘনমাত্রা যা আছে সেখান থেকে আমরা হাইড্রোক্সিলের ঘনমাত্রাটা নেব, POH বের করবো, তারপরে পিএইচটা বের করে নেব। তাহলে আমাদের বি পাত্রের দ্রবণের পিএইচ বের করলাম। এইবার এ পাত্রের দ্রবণের পিএইচ কত হবে সেটা বের করব। দেখো, এ পাত্রে আমাদের যেটা দেওয়া আছে, এই পাত্রে দেওয়া আছে একটা দুর্বল অ্যাসিটিক অ্যাসিড, সেটা আছে 15 ml 0.01 মোলার। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে আমার যে অ্যাসিডটা দেওয়া আছে সেটাকে বিয়োজিত করব। তাহলে CH3COOH এটা এবার উভমুখী তীর চিহ্নের মাধ্যমে কিন্তু দেখাইতে হবে হাইড্রোজেন আয়ন প্লাস অ্যাসিডেট আয়ন CH3COO মাইনাস। এবার দেখো, এইটার প্রাথমিক অবস্থায়, এটা আমি প্রথমে লিখে নেব যে এটার প্রাথমিক অবস্থায় এটার ঘনমাত্রা হচ্ছে C, এটা 0, এটা 0, এবং সাম্যাবস্থায় এটা হবে C×1 মাইনাস আলফা, আর এটা হবে C আলফা, এটা হবে C আলফা। তার মানে এটার ঘনমাত্রা সাম্যাবস্থায় 1 মোল থেকে যদি আলফা কমে যায় তাহলে C মোল থেকে C×1 মাইনাস আলফা
এটুকু কমে যাবে, আর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সি আলফা হবে, অ্যাসিটেট আয়নের ঘনমাত্রাও সি আলফা হবে। এটা আমরা প্রাথমিকভাবে প্রথমে লিখে নিব। এইবার যেটা আমরা বের করব সেটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার জন্য আমাদেরকে সি আলফা বের করতে হবে। সি আলফার মধ্যে সিটা আবার ঘনমাত্রা, আলফাটা হচ্ছে বিয়োজন মাত্রা। এখন আলফা বের করার জন্য আমাদের আরেকটা সূত্র ইউজ করতে হবে। সেই সূত্রটা হচ্ছে, আমরা জানি আলফা সমান √KA/C। তাহলে এখানে এখন আমি বসাবো সমান √K এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁻5 / C বা ঘনমাত্রা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.01। তাহলে আলফা সমান √KA/C। কে হচ্ছে বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যেটা দেওয়া আছে, আর সি হচ্ছে ওই অ্যাসিডের প্রাথমিক ঘনমাত্রা। তাহলে সমান, এখন আমি ক্যালকুলেটরে যদি করি তাহলে কি আসতেছে দেখো, তাহলে 1.8 × 10⁻⁻5 ভাগ 0.01 ইকুয়ালস, তাহলে 1.8 × 10⁻³ সেটা √। তাহলে এখানে লিখতে পারি √1.8 × 10⁻³ এটাকে রুট করতে হবে। তাহলে সমান, এটা রুট আনসার যদি করি তাহলে সেটা হবে 0.042। তাহলে এটা হবে 0.042। এই মানটা হচ্ছে আলফার মান, বা এটাকে আমরা 4.2 × 10⁻² এটাও লিখতে পারবো। সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে সি আলফা সমান, সি হচ্ছে 0.01 ইন্টু আলফার মান হচ্ছে 4.2 × 10⁻²। তাহলে স্বাভাবিকভাবে এটাকে যদি 4.2 × 10⁻² এটাকে 0.01 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 4.2 × 10⁻⁴। তাহলে 4.2 × 10⁻⁴। তাহলে সুতরাং পিএইচ হবে -log হাইড্রোজেন আয়ন সমান -log 4.2 × 10⁻⁴ সমান, এবার দেখো আমি ক্যালকুলেটরে যদি বের করি তাহলে -log দিয়ে ব্র্যাকেট 4.2 × 10⁻⁴ তাহলে ব্র্যাকেট শেষ ইকুয়ালস 3.376। তাহলে আমরা দ্বিতীয় যেটা আছে দুর্বল অ্যাসিডের পিএইচ নির্ণয় সেটা আমরা বের করলাম। পিএইচ সমান তো 3.376 দুর্বল অ্যাসিড এবং পিএইচটা 7-এর নিচে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু শক্তিশালী ক্ষারের পিএইচ বের করছিলাম যেটা 12 > 7, সুতরাং সেটা 7-এর উপরে ছিল, এটা 7-এর নিচে। এইবার থার্ড যে রিয়েকশানটা, মানে থার্ড যে ইয়েটা আমাদের সি পাত্রের দ্রবণের অর্থাৎ মিশ্রিত দ্রবণের পিএইচ নির্ণয় করতে হবে, সেটাই খুব বেশি ইম্পর্টেন্ট, সেটাই এখন আমরা দেখাবো। তাহলে সেটা দেখাইতে গেলে আমাদের যে জিনিসটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করতে হবে। তাহলে এখন আমরা নতুন একটা পেজে যাই, সেখানে আমরা সি পাত্রের দ্রবণের পিএইচ বের করব। তাহলে সি পাত্রে আমাদের দুটা জিনিস বিক্রিয়া করবে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমাদের CH3COONA লবণ প্লাস পানি উৎপন্ন করবে। তাহলে দেখো এটা অ্যাসিটিক অ্যাসিড যেটা ছিল
সেটা হচ্ছে আমি এখানে একটু লিখে নিই 15 ml 0.01 মোলার, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 8 ml 0.01 মোলার। যখন এই দুইটা এই পরিমাণ ছিল তখন কিন্তু প্রাথমিক অবস্থায় এটাও 0 ছিল, এটাও 0 ছিল, কারণ যখন আমি অ্যাসিড এবং ক্ষার প্রাথমিকভাবে নিব তখন কোনো লবণ এবং পানি উৎপন্ন হবে না, একটা পর্যায়ে গিয়ে সেটা উৎপন্ন হবে। তাহলে যখন এখান থেকে দেখো মেইন যে জিনিস সেটা হচ্ছে যখন বিক্রিয়া করবে তখন এটা 1 মোলের সাথে এটা 1 মোল বিক্রিয়া করবে, অর্থাৎ সমান সমান পরিমাণ বিক্রিয়া করবে। তাহলে যেহেতু এই ঘনমাত্রা দুইটা সেম, তাহলে এটার কম পরিমাণ যেটা আছে দুইটার মধ্যে কম যেটা আছে, অর্থাৎ এই 8 ml 0.01 মোলার, এইখান থেকে 8 ml 0.01 মোলার বিক্রিয়া করবে, তখন এইটাও 8 ml 0.01 মোলার উৎপন্ন হবে, পানিও 8 ml 0.01 মোলার উৎপন্ন হবে। তাহলে স্বাভাবিকভাবে তখন দেখা যাচ্ছে আমার অ্যাসিডটা ছিল 15 ml 0.01 মোলার, সেখান থেকে 8 ml 0.01 মোলার বিক্রিয়া করছে, তাহলে আরও রিমেনিং 7 ml 0.01 মোলার অবশিষ্ট থাকবে। এটা 8 ml পুরোটা বিক্রিয়া করে 0 অবশিষ্ট থাকবে, আর লবণ যেটা সেটা 8 ml 0.01 মোলার, এটা তো উৎপন্ন হয়েই আছে, এটাও পানিও এটুকু উৎপন্ন হয়ে আছে। তাহলে আমরা বিক্রিয়া করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের অ্যাসিড অবশিষ্ট আছে এত, লবণ আছে এত, পানি আছে এত। এখন এই মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিডের অ্যাকচুয়াল ঘনমাত্রা কত হবে সেটা আমরা বের করে নিব। তাহলে এখন লিখব কি, যে মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা CH3COOH নির্ণয়। এখন এটা নির্ণয় করব আমরা। তাহলে মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে V1S1 = V2S2। এবার দেখো এখানে V1 কত, V1 হচ্ছে আমার অ্যাসিডের অবশিষ্ট যেটা আছে 7 ml, এবং S1 হচ্ছে 0.01 মোলার, আর V2 যেটা হবে সেটা হবে, দেখো এখানে বুঝার ব্যাপার হচ্ছে আমার অরিজিনাল বিক্রিয়ায় যখন আমি অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি তখন টোটাল 15 ml এবং 8 ml এই দুটা মিলে মানে 15 + 8, তাহলে এইটাই হবে টোটাল V2 এর পরিমাণ। তাহলে 15 আর 8 মিলে 23 ml। তাহলে S2 কত হবে সেটা আমরা বের করব। তাহলে সুতরাং এখন এখানে যদি আমি V1S1 V2S2 এর মান বসাই তাহলে S2টাই বের করতে হবে। তাহলে S2 সমান V1S1 / V2 সমান V1 এর মান হচ্ছে 7 ইন্টু S1 এর মান হচ্ছে 0.01 আর V2 এর মান হচ্ছে 23। তাহলে আমরা টোটাল ফাইনালি পাবো কত, দেখো 7 ইন্টু 0.01 ডিভাইড বাই 23 ইকুয়ালস 3.04 ইন্টু 10⁻³ তাহলে এটা পাইলাম 3.04 ইন্টু 10⁻³ তাহলে আমরা মিশ্রণে অ্যাসিডের ঘনমাত্রাটা পেলাম। এবার একইভাবে মিশ্রণে আমার লবণের ঘনমাত্রা CH3COONA এটা নির্ণয়, এটার ঘনমাত্রা নির্ণয় করতে হবে। এটার ঘনমাত্রা নির্ণয় করতে হলে আবারও আমরা সেম সূত্র V1S1 সমান V2S2। এবার এখানেও লিখব যে V1 সমান, এখন যেটা আছে সেটা হচ্ছে V1 হবে 8 ml, S1 হচ্ছে 0.01 আর V2 হবে তাও 23 ml এবং S2 কত হবে সেটা আমরা বের করব। সুতরাং S2 সমান উপরে V1S1 হচ্ছে 8 ইন্টু 0.01 ডিভাইড বাই 23 তাহলে সমান
আমাদের মান যেটা দাঁড়াচ্ছে তাহলে সেটা হবে 8 ইন্টু 0.01 ডিভাইড বাই 23 ইকুয়ালস হচ্ছে 3.48 ইন্টু 10⁻³ 3.48 ইন্টু 10⁻³ আর এটা ছিল 3.04 ইন্টু 10⁻³, এখন 3.48 ইন্টু 10⁻³। এবার দেখো, এবার আমরা যে সমীকরণের মাধ্যমে, এটা কিন্তু একটা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। তাহলে বাফার দ্রবণের সুতরাং আমরা লিখব পিএইচ সমান PKa প্লাস লবণ বাই অম্ল বা সমান PK এর মান যেটা সেটা হচ্ছে -log Ka প্লাস লগ, এবার দেখো লবণের ঘনমাত্রা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটা বের করছি 3.48 ইন্টু 10⁻³ আর অম্লের ঘনমাত্রা 3.04 ইন্টু 10⁻³ তাহলে এখন আমার -log Ka, K এর ভ্যালুটা 1.8 ইন্টু 10⁻⁻5 প্লাস লগ এই যে 3.48 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 3.04 ইন্টু 10⁻³ রেখে দিলাম। তাহলে আমরা এখন পাবো কি, এইটা যদি আমি বের করি -log ব্র্যাকেট দিয়ে 1.8 ইন্টু 10⁻⁻5 ইকুয়ালস, এটা হচ্ছে 4.74 প্লাস লগ, এটা 10⁻³ কেটে আমি বাকিটা করতে পারি। তাহলে এই মানটা হবে লগ ব্র্যাকেট 3.48 ভাগ 3.04 ব্র্যাকেট শেষ ইকুয়ালস, তাহলে প্লাস লগ এত সমান হচ্ছে 0.058। তাহলে আমার 0.058 আর 4.74, তাহলে 4.74 প্লাস 0.058 ইকুয়ালস হচ্ছে 4.798। তাহলে এইটাই হবে আমার বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। তাহলে আমরা পেয়ে গেলাম যে যখনই আমাদের দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, সবল অ্যাসিড, সবল ক্ষার অথবা বাফার দ্রবণ যাই দেওয়া হোক না কেন, সেটা আমরা খুব সহজেই বের করতে পারব। ওকে, একটা টাইপের অঙ্ক গেল, এরপরে আমরা অন্য আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এবার আমাদের আরেকটা অঙ্ক লিখছি, দেখো, সেটা হচ্ছে CH3COOH দ্রবণ 5 ml 0.25 মোলার আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ 15 ml 0.25 মোলার আর সি পাত্রে A+B মিশ্রিত করলে, এখানে প্রশ্ন করা হয়েছে এ পাত্রের পিএইচ কত। আমি সেটা আর নতুন করে দেখাচ্ছি না, কারণ এই পাত্রের পিএইচ আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি যে অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিডকে যখন বিয়োজিত করবে হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটেট আয়ন উৎপন্ন হবে, সেক্ষেত্রে প্রথমে আমরা আলফা সমান √Ka ডিভাইড বাই সি, এটা দিয়ে আলফার মান বের করব। তারপরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করার জন্য সমান সি আলফা, সি এর মান 0.25 আর আলফার মান এখান থেকে যেটা বের হবে সেটা করে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব। তারপরে পিএইচ বের করব, পিএইচ সমান -log হাইড্রোজেন আয়ন। এটা তেমন একটা সমস্যা নাই, সেই জন্য আমি সেকেন্ড টাইম আর রিপিট করছি না। বাট এখানে আমার দ্বিতীয় যে ইয়েটা আছে সেটা একটু দেখো। সি পাত্রে দ্রবণের পিএইচ
সি পাত্রে প্রশ্ন করা হয়েছে এটা যে সি পাত্রে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচের পরিবর্তন হবে কিনা। তোমরা চোখ বন্ধ করে রেখে দিলেই হবে না যে সি পাত্রে একটা বাফার দ্রবণ প্রস্তুত হবে, সেটা আমাদের ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন গাণিতিকভাবে বিশ্লেষণ করার ক্ষেত্রে কি করব দেখো, প্রথমে আমার CH3COOH প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব। তাহলে বিক্রিয়া করলে আমার এখানে CH3COOK প্লাস H2O উৎপন্ন হবে। লক্ষ্য করো এখানে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড আছে 5 ml 0.25 মোলার, আর এটা আছে 15 ml 0.25 মোলার। আবারও আগের মতো এটা 0 এটা 0 প্রাথমিক অবস্থায়। এবার দেখো দুইটারই ঘনমাত্রা যেহেতু সেম, তাহলে কম পরিমাণ যেটা আছে, যেহেতু 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে, তাহলে কম পরিমাণ হচ্ছে 5 ml। তাহলে এইবার 5 ml 0.25 মোলার বিক্রিয়া করবে, এইটাও 5 ml 0.25 মোলার বিক্রিয়া করবে, আর এটা উৎপন্ন হবে তাও 5 ml 0.25 মোলার, এইটা উৎপন্ন হবে তাই 5 ml 0.25 মোলার। খেয়াল করো এইবার কিন্তু আমার অ্যাসিডটা পুরোপুরি বিক্রিয়া করে ফেলছি, সুতরাং কোনো অ্যাসিড অবশিষ্ট থাকবে না। আর ক্ষার যেটা শক্তিশালী ক্ষার 15 ml থেকে 5 ml বিক্রিয়া করলে আরও 10 ml 0.25 মোলার অবশিষ্ট থাকবে, আর এটা অবশিষ্ট থাকবে। এইবার খেয়াল করে দেখো আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে 10 ml 0.25 মোলার, আমাদের কিন্তু 10 ml এর ঘনমাত্রা আছে 0.25 মোলার, এটাই অবশিষ্ট আছে, আর লবণাম্ল এটা তো আছে। এখন যেহেতু আমার শক্তিশালী ক্ষার তৈরি হয়ে গেছে, সুতরাং মিশ্রণ এখন আর বাফার দ্রবণ হবে না, কারণ বাফার দ্রবণের উপাদান কখনও শক্তিশালী ক্ষার হইতে পারে না। দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের লবণ হইলে তাহলে বাফার দ্রবণ হইতে। তাহলে এইবার যেটা আমরা করব, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অর্থাৎ দ্রবণে পটাশিয়াম হাইড্রোক্সাইডই থাকবে আর লবণ পানি তো থাকবেই। তাহলে এখন ক্ষারের প্রাধান্য যেহেতু আছে, তাহলে এখন মিশ্রণে পটাশিয়াম হাইড্রোক্সাইডের এইটার ঘনমাত্রা বের করতে হবে, এটার ঘনমাত্রা নির্ণয়। তাহলে কীভাবে নির্ণয় করব সেটা দেখো। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করতে হলে আবারও আমরা V1S1 সমান V2 S2 বের করব। এইবার V1 এর মান হচ্ছে 10, V1 সমান 10 ml এবং S1 সমান 0.25 মোলার, আর V2 এর মান আবারও আগের মতো 5 আর 15 মিলে 5 + 15 সমান হচ্ছে 20 ml, এবং S2 কত সেটা আমরা বের করব। তাহলে S2 এর মানটা হবে, উপরে হবে V1S1 10 × 0.25, নিচে হচ্ছে 5 আর 15 মিলে 20, তাহলে এটা হবে 0.125 মোলার, 0.125 মোলার, কারণ 0.25কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 0.125 মোলার হবে। অর্থাৎ আমাদের ক্ষারের যে ঘনমাত্রা আছে মিশ্রণে, ক্ষারের ঘনমাত্রা 0.125 মোলার। তাহলে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড এখন আমরা বিয়োজিত করব। পটাশিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হবে, এবং এই ক্ষেত্রে যেহেতু এটা 0.125 মোলার আছে, সুতরাং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.125 মোলার হবে। সুতরাং POH হবে -log 0.125 সমান, এবার -log 0.125 ইকুয়ালস হচ্ছে 0.90। সুতরাং pH হবে 14 - 0.90 সমান 14 - 0.9 ইকুয়ালস হবে 13.1। তাহলে এটাই হবে আমার মিশ্রণের pH এর পরিমাণ।
এখন যদি বলে এই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে কিংবা ক্ষার যোগ করলে পিএইচের কী পরিবর্তন হবে, তাহলে যে কোনো ক্ষার দ্রবণে যদি আমি অ্যাসিড যোগ করি তাহলে অ্যাসিডের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধির ফলে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বৃদ্ধিতে পিএইচ কমবে। কত কমবে সেটা আমাদের জানার নাই, কারণ আমরা কতটুকু পরিমাণে ইয়ে করবো সেটা তো জানি না। আর যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা এইচ আয়নের ঘনমাত্রা বৃদ্ধিতে পিএইচ বাড়বে, তাহলে জাস্ট এই ইনফরমেশনটুকু লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা অ্যাসিড এবং ক্ষার দ্রবণের পিএইচ এইভাবে ইয়ে করবো। এবং আমাদেরকে খেয়াল করতে হবে যে বিক্রিয়াটা করে তারপরে দেখতে হবে সেখানে কি বাড়তি অ্যাসিড আছে নাকি বাড়তি ক্ষার আছে, এটা কি বাফার দ্রবণ হবে নাকি দুর্বল অ্যাসিড থাকবে নাকি সবল অ্যাসিড থাকবে, এগুলো সবগুলো ক্লিয়ার করে তারপরে পিএইচটা গণনা করতে হবে। মানে আমাদের পিএইচ সম্পর্কিত মোটামুটি ইয়ে হচ্ছে এগুলাই, এই জিনিসগুলো ঠিকমতো ইয়ে করলে আমরা জানতে পারবো। নেক্সট দিন আমাদের নেক্সট টপিক হচ্ছে ডেল্টা এইচ নির্ণয়। এই ডেল্টা এইচ নির্ণয়ের মাধ্যমে আমরা কোনো জ্বালানির উৎকর্ষতা দেখব। তাহলে আজকে এ পর্যন্তই। ওকে, তাহলে বেস্ট অফ লাক।